বিশ্বকাপ নিয়ে চর্চার নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ রাতে আর্জেন্টিনা আবার মাঠে নামছে, প্রতিপক্ষ অস্ট্রিয়া। এর আগের ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা মেসির এক অনবদ্য হ্যাট্রিকে। লিওনেল মেসি আজ দারুণ এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে আর এক গোল করলেই তিনি বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। আজ আমরা আর্জেন্টিনা অস্ট্রিয়া ম্যাচ নিয়ে কথা বলবো। আমার সঙ্গে আছেন প্রতিদিনের মতো রাজশুভ নারায়ণ চৌধুরী। রাজশুভ নারায়ণ চৌধুরী আজকের ম্যাচের বিভিন্ন দিক আপনাদের সামনে তুলে ধরবেন। শুভ, আর্জেন্টিনা আবার মাঠে নামছে, অস্ট্রিয়া প্রতিপক্ষ। অস্ট্রিয়া আর্জেন্টিনার জন্য কতটা কঠিন প্রতিপক্ষ, নাকি একেবারেই সহজ প্রতিপক্ষ? কি সহজ মোটেও না। এটা আমরা আর্জেন্টিনা নিয়ে এর আগে বিভিন্ন আলোচনায় বলেছি যে আর্জেন্টিনার গ্রুপটা কাগজে কলমে যদিও সহজ মনে হচ্ছে, কিন্তু আর্জেন্টিনার গ্রুপটা আপনি স্পেশালি প্রথম দুইটা ম্যাচ আলজেরিয়ার সাথে ম্যাচটা হয়ে গেল, আলজেরিয়ার সাথে আর্জেন্টিনা ৩-০ গোল সেটা জিতেছে কিন্তু মেসির ব্রিলিয়েন্সে। সেকেন্ড হাফে কিন্তু আলজেরিয়া বা ফার্স্ট হাফে ইভেন ইব্রাহিম মাজা বেশ কয়েকবারই আর্জেন্টিনাকে ভুগিয়েছে। আজকে যে প্রতিপক্ষ অস্ট্রিয়াকে বলা হয় যে মানে এই মুহূর্তে সবচেয়ে ভয়ঙ্কর প্রেসিং করা যে ইন্টারন্যাশনাল টিমগুলো আছে তার মধ্যে একটা। এবং অস্ট্রিয়ার কোচ হচ্ছেন রাল্ফ রাংনিক, যিনি হচ্ছেন গেগেন প্রেসিং, যেটা আমরা ইউরোপিয়ান ক্লাবের কারণে এখন মানুষ সবাই এই নামটা জানে। গেগেন প্রেসিং এর জনক বলা হয় তাকে। অস্ট্রিয়ার টিম যেটা হচ্ছে যে অপোনেন্টকে কখনো স্বস্তিতে থাকতে দেয় না, যে আপনি অপোনেন্ট যখন বল পায় তখন যেটা হয় যে অস্ট্রিয়ার সবাই মিলে একসঙ্গে মানে প্রেসিং শুরু করে দেয় সেটা, এবং প্রচণ্ড গতিময় ওদের প্রেসিং হয়। তো ওই জিনিসটা আর্জেন্টিনা যেহেতু বল পজিশনে রেখে খেলে বা ছোট ছোট পাসে খেলার চেষ্টা করে, নিজেদের মধ্যে পাস দিয়ে আস্তে আস্তে ওঠার চেষ্টা করে, ওই দিকটা থেকে চিন্তা করলে অস্ট্রিয়ার প্রেসিং আর্জেন্টিনার জন্য একটু ভয়ঙ্কর হতে পারে। এখন গিভেন এই ম্যাচটা কিন্তু দুই দলের জন্যই আরও গুরুত্বপূর্ণ আপনি পয়েন্ট টেবিলের দিক থেকে তাকালে। আজকে যদি আর্জেন্টিনা জিতে এবং অন্য ম্যাচে গ্রুপের অন্য ম্যাচে যদি জর্ডান না জিতে, তাহলে কিন্তু আর্জেন্টিনা শুধু রাউন্ড অফ 32-তে যাওয়াই না, গ্রুপে টপ করেও কনফার্ম হয়ে যাবে। সেম উইথ অস্ট্রিয়া যদি জিতে এবং অন্য ম্যাচে যদি আলজেরিয়া না জিতে, তাহলে তারা গ্রুপে টপ করা কনফার্ম। সো এই যখন ইকুয়েশন এবং দুইটা দলের স্টাইলিস্টিক যখন ব্যাটেলটা একেবারে টোটালি ডিফারেন্ট স্টাইলে দুই দলে ডিফারেন্ট, তখন ম্যাচটা আমার মনে হচ্ছে অনেক কম্পিটিটিভ হবে। আমরা প্রতি ম্যাচেই বিভিন্ন দলের একাদশ নিয়ে আলোচনা করি, আজকেও করব আর্জেন্টিনার একাদশ নিয়ে। আমরা শুভ তাহলে আমাদের স্ট্র্যাটেজিক বোর্ডে চলে যেতে পারি। আচ্ছা, আর্জেন্টিনার একাদশ যদি আমরা দেখি, আর্জেন্টিনার একাদশ গোলকিপার নিয়ে তো আসলে কোনো সন্দেহ নেই, এমিলিয়ানো মার্টিনেজ। আপনার আর্জেন্টিনার আজকে আপনি আর্জেন্টিনার বিভিন্ন মিডিয়া যে নিউজ তাতে হচ্ছে আর্জেন্টিনার একটা পজিশন চেঞ্জ কনফার্মড, আরেকটা পজিশন হবে কি হবে না সেটা মানে আর্জেন্টিনার মিডিয়াও এখনো কনফার্ম নেই, এটা হয়তো স্কালোনি ম্যাচের আগে সিদ্ধান্ত নেবেন। তো যেই পজিশনটা চেঞ্জ কনফার্ম সেটা হচ্ছে রাইট ব্যাকে। আপনার আগের ম্যাচে মন্তিয়াল খেলেছিলেন, কিন্তু মন্তিয়ালের হ্যামস্ট্রিং এর চোট আছে, সেই কারণে এই ম্যাচে মলিনা শুরু থেকে খেলার প্রবাবিলিটি খুব বেশি। সেন্টার ব্যাকে তো চেঞ্জ হওয়ার কিছু নয়, রোমেরো এবং লিসান্দ্রো মার্টিনেজ। আর লেফট ব্যাকও আগের ম্যাচে যিনি খেলেছিলেন ফাকুন্দো মেদিনা, তিনি আজকেও খেলবেন। এবার আসি মিডফিল্ডে আপনার এনজো ফার্নান্দেজ মিডফিল্ডে আমরা যদি আর্জেন্টিনার ফরমেশনটা কিন্তু একটু যেটাকে বলা হাইব্রিড 4-4-2। হ্যাঁ, হাইব্রিড 4-4-2 কীরকম? আপনার এনজো ফার্নান্দেজ থাকবেন, তার সঙ্গে ম্যাকেলিস্টার থাকবেন, এই দুজন। ডেপল হচ্ছেন আপনার আমরা যেটাকে বলি ইঞ্জিন, তিনি হচ্ছেন মানে মুভ করবেন আর কি, সারাক্ষণ মুভ করবেন, মেসি ঢুকে গেলে সেদিকে কাভার করা বলুন বা বলুন। আজকে একটা পজিশনে যে চেঞ্জটা সেটা যদি আমরা বলি, মেসি তো এখানে থাকবেন, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। আরেকটা লতারো মার্টিনেজ এবং হুলিয়ান আলভারেজ, এই দুজনের মধ্যে কে খেলবেন এটা নিয়ে একটু ডাউট ছিল, বাট আর্জেন্টিনান মিডিয়া জানাচ্ছে যে আলভারেজ আগের ম্যাচে যদিও সেকেন্ড হাফে খেলেছেন, বাট তিনি এখনও পুরো 90 মিনিট খেলার মতো ফিট সম্ভবত নন, সেই কারণে আজকের ম্যাচও লতারো মার্টিনেজ খেলার সম্ভাবনা বেশি বলেই ধরে নেওয়া হচ্ছে। বাকি যে পজিশনটা আছে সেটা নিয়ে হচ্ছে কনফিউশন, সেটা এবং এটা কিন্তু আর্জেন্টিনার ট্যাকটিক্যাল একটা চেঞ্জ হতে পারে। আগের ম্যাচে খেলেছিলেন আলমাদা। এখন আলমাদা থাকলে যেটা হয় যে আপনার আর্জেন্টিনা মিডফিল্ডে অনেক বেশি কম্প্যাক্ট থাকে। হ্যাঁ, কিন্তু আজকের ম্যাচে যেহেতু অপোনেন্ট অনেক বেশি, আমরা যেটাকে বলি এক্সপেন্সিভ ফুটবল, মানে হচ্ছে আপনার মাঠ বড় করে খেলার, অপোনেন্ট যেহেতু সেটা করবে, সেক্ষেত্রে ধারণা করা হচ্ছে হয়তো আলমাদাকে না, হয়তো নিকো গনজালেসকে হয়তো খেলানো হতে পারে। হ্যাঁ, সেক্ষেত্রে আর্জেন্টিনা ফরমেশন একটু চেঞ্জ হয়েছে, সেক্ষেত্রে এটা হয়তো অনেকটা হয়ে যাবে যে 4-3-3 মতো। তো এরকম আমার ধারণা হচ্ছে হয়তো নিকো গনজালেসকে খেলানোর সম্ভাবনাটা বেশি, যেটা বললাম যে যেহেতু অস্ট্রিয়া উইং ইউজ করে অনেক বেশি খেলে, সেক্ষেত্রে আপনার এবং নিকো গনজালেস কিন্তু আপনার প্রেসিংয়েও বেশ
অ্যাক্টিভ আর কি, উনি বেশ ট্র্যাক ব্যাক করেন, নিচে নামেন। তো সেই জায়গাটায় কাউন্টার অ্যাটাক সামলানোর জন্য থিয়াগো আলমাদার চেয়ে নিকো গঞ্জালেসকে নামানোটা হয়তো স্কালোনি প্রেফার করতেও পারেন। তো সেক্ষেত্রে এটাই হতে পারে আর্জেন্টিনার একাদশ। আচ্ছা, শুভ, আর্জেন্টিনাকে আসলে কিভাবে চ্যালেঞ্জ জানাবে অস্ট্রিয়া, এটা একটু যদি আপনি বলেন, মানে অস্ট্রিয়ার দিক দিয়ে আর্জেন্টিনাকে চ্যালেঞ্জ জানানোর ওয়েগুলো কী কী? আমরা জানি যে রালফ রাগনিক 2 উইং ব্যবহার করে খেলার একটা প্রবণতা আছে, আপনি প্রেসিংয়ের কথা বললেন। তা আজকে আর্জেন্টিনার ফরমেশন অনুযায়ী অস্ট্রিয়ার কর্মপরিধিটা কেমন হবে মাঠের? আচ্ছা, এটার জন্য আমাদেরকে আগে আর্জেন্টিনার খেলার ধরনটা যদি আমরা একটু দেখি। আর্জেন্টিনা যেটা করে, আপনার মিডফিল্ডে এরা খুব ক্লোজ থাকে একজনের, খুব অল্প জায়গার মধ্যে একেবারে কম্প্যাক্ট থাকে। মেসিও যেহেতু ভিতরের দিকে চলে আসেন, তখন এরা খুব ক্লোজ থাকে। লাউতারো মার্টিনেজ হয়তো এই জায়গাটা থাকবেন, নিকো গঞ্জালেস হয়তো যে উইথ যেটা প্রোভাইড করে সেটা। আর্জেন্টিনা সবসময় বেশিরভাগ সময় এটা করে যে মিডফিল্ডে এরা কম্প্যাক্ট থাকে, ফুল ব্যাকদের মধ্যে হয়তো একজন ওঠেন, আরেকজন হয়তো একটু কম ওঠেন। উইঙ্গার যদি থাকেন তিনি হয়তো ইয়ে করেন। যেটা হয় যে যেহেতু ফাকুন্দো মেদিনা অ্যাকচুয়ালি একজন সেন্টার ব্যাক, যিনি লেফট ব্যাক খেলতে পারেন, তার ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে তিনি খুব বেশি হয়তো উঠবেন না। সেক্ষেত্রে উইং ব্যাক পজিশন থেকে যদি আপনার মানে আর্জেন্টিনার পায়ে যখন বল যাবে, তখন উইং ব্যাক পজিশন থেকে উইথ প্রোভাইড করার দায়িত্বটা হবে মোলিনা। হ্যাঁ, তো আপনি তখন হয়তো মানে আর্জেন্টিনার খেলার ধরনটা হয়তো এইরকম কিছু আপনি একটা দেখতে পারেন, বা এনজো ফার্নান্দেজ আর ম্যাকলিস্টার হয়তো একটা চেঞ্জ হতে পারে। হ্যাঁ, হয়তো এরকম কিছু একটা আপনি দেখবেন। হ্যাঁ, তো এই জায়গাটাতে যখন অস্ট্রিয়ার উইং ইউজ আচ্ছা, প্রথমে আমরা একটু আপনার কাছে জানি অস্ট্রিয়ার ফরমেশনটা আসলে কেমন, মানে চেহারাটা কেমন হবে ফরমেশন, একটু যদি দেখেন। আচ্ছা, অস্ট্রিয়ার ফরমেশনটা একটু আজকে একটু অন্যরকম হতে পারে। অস্ট্রিয়া কিন্তু আগের ম্যাচে জর্ডানের সাথে যে ম্যাচটা খেলেছিল সেটাতে 4-2-3-1 ফরমেশনে খেলেছিল। আজকে আমরা একটা রাফ আর কি, আজকে তারা 4-2-3-1 ফরমেশনেও খেলতে পারে। আবার একটা ধারণা করা হচ্ছে যেহেতু আর্জেন্টিনা, এবং আর্জেন্টিনা যেটা আমরা এটাই বলছিলাম যে উইথ নিয়ে যেহেতু একটু প্রবলেম আছে, যেহেতু আর্জেন্টিনা একটু সেন্টারে হেভি করে খেলে, সেক্ষেত্রে হয়তো রাংনিক উইংয়ে তাদেরকে উইং দিয়ে তাদেরকে অ্যাটাক করার স্ট্র্যাটেজিটা বেশি নিতে পারেন। সেক্ষেত্রে ধারণা করা হচ্ছে যে অস্ট্রিয়া 3-4-1-2 ফরমেশনে খেলতে পারে। সেটা আমরা যদি অস্ট্রিয়ার ফরমেশনটা একটু দেখি, অস্ট্রিয়া ধরেন এই যে 3 সেন্টার ব্যাক, আপনার 2 মিডফিল্ডার এবং 2 অ্যাটাকিং ওয়াইড মিডফিল্ডার, তাদের হচ্ছে অ্যাটাকিং মিডফিল্ডার আর হচ্ছেন 2 স্ট্রাইকার। এই তো এই হচ্ছে 3-4-1-2। এক্ষেত্রে আপনার এই যে এখানে যে এটা হচ্ছে আপনার কনরাড লাইমার। কনরাড লাইমার আগের ম্যাচে যদিও ঠিক এই পজিশনটাতে খেলেছিলেন, তিনি অ্যাটাকিং মিডফিল্ডারের ভূমিকাটাতে নিয়েছিলেন। কিন্তু আজকের ম্যাচে যদি 3-4-1-2 ফরমেশনে খেলে, সেক্ষেত্রে তিনি হবেন রাইট উইঙ্গার বা রাইট মিডফিল্ডার যদি আমরা বলি। এটা সুবিধাটা কি, কনরাড লাইমার রাইট ব্যাকেও খেলতে পারেন, কনরাড লাইমার রাইট মিডফিল্ডার হিসেবেও খেলতে পারেন, কনরাড লাইমার অ্যাটাকিং মিডফিল্ডেও খেলতে পারেন, রাইট উইঙ্গার হিসেবে খেলতে পারেন। মানে উনি একজন লোক অনেকগুলো রোল প্লে করতে পারেন। তো তাকে রাইট মিডফিল্ডার খেলানোর সুবিধাটা হচ্ছে তিনি যে কোনো সময় যখন অস্ট্রিয়ার পায়ে বল থাকবে, তখন তিনি হয়তো অনেক উপরে উঠে যাবেন বা এই পজিশন দিয়ে ভিতরে চ্যানেলে ঢুকে যাবেন। সেম উইথ মুয়েনে। হ্যাঁ, মুয়েনে হয়তো এদিকে উইথ কভার করবেন। তো আমরা যেটা যখন বলছিলাম যে আর্জেন্টিনা যেহেতু সেন্টার হেভি করে খেলে, সেক্ষেত্রে আপনার আর্জেন্টিনা তো 2 উইং ব্যাকই ওঠে না। এই জায়গায় যেহেতু লাইমার থাকবেন, লাইমার যেটা বললাম যে লাইমার বিভিন্ন রোলে খেলতে পারেন, তিনি হয়তো যেটা করবেন যে হয় সোজা উপরে উঠে যাবেন অথবা ভিতরের চ্যানেলটাতে ঢুকে যাবেন, তখন যেটা হবে যে ইনুয়েতে এই জায়গাটাতে নিয়ে যাবেন। হ্যাঁ, তো এটা হচ্ছে অস্ট্রিয়ার অ্যাটাকিং স্ট্র্যাটেজি হতে পারে যে উইথটা ইউজ করে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনার যেহেতু আমরা বলছিলাম যে আর্জেন্টিনা সেন্টার হেভি করে খেলে এবং তার 2 উইং ব্যাকই ওঠে না, একজন ওঠে। আবার ওইদিকে নিকো গঞ্জালেস যদি খেলেন, নিকো গঞ্জালেস না থাকলে আরও ঝামেলা, যে আলমাদা মেইনলি এই পজিশনতে গেলেন, তখন কিন্তু অস্ট্রিয়া 2 উইং ইউজ করে আর্জেন্টিনাকে ভোগাতে পারে অনেক বেশি। তো যদি আপনি যদি জিজ্ঞেস করেন যে অস্ট্রিয়া কোন দিক থেকে আর্জেন্টিনাকে ভোগাতে পারে, সেটা আমার মনে হচ্ছে মানে মেইন সোর্স অফ থ্রেট হবে 2 উইং। আরেকটা হচ্ছে আপনার তাদের নাম্বার 9 যিনি হচ্ছেন সাবিৎসার হচ্ছেন তিনি, মানে তিনি আপনি দেখবেন তিনি হয়তো এই জায়গায় ড্রপ ব্যাক করছেন, আবার যে কোনো দিকে মানে পুরোটা জায়গায় তিনি মুভ করান অনেক বেশি। তো তার সাথে এদের কম্বিনেশনটা অনেক মানে আর্জেন্টিনার মিডফিল্ডের জন্য এবং ডিফেন্সের জন্য অনেক বেশি থ্রেটেনিং হতে যাচ্ছে। ধন্যবাদ শুভ, আমরা বুঝলাম, জানলাম আপনার কাছ থেকে অ্যাজ ইউজুয়াল প্রতিদিনের মতো। শুভ, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে, এটা আমার করতে ইচ্ছে করছে। সেটা হচ্ছে
আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে লিওনেল মেসি এত ভালো খেলেছেন যে আসলে আর্জেন্টিনার মাঠের বাকি চেহারাটা আসলে সেভাবে আমাদের মনে নেই, মনে পড়ছে না। তো আর্জেন্টিনার দুর্বল জায়গাটা আসলে কোন জায়গায়, যেখানে অস্ট্রিয়া থ্রেট হতে পারে আজকের ম্যাচে? এখানে কয়েকটা স্ট্যাট একটা তুলে ধরি। আমরা আগের ম্যাচগুলো যদি ধরি, আর্জেন্টিনা আলজেরিয়া আর হচ্ছে অস্ট্রিয়া জর্ডান। আর্জেন্টিনা কিন্তু আগের ম্যাচে আমরা যদি আর্জেন্টিনাকে বলি যে আর্জেন্টিনা বল দখলে রেখে খেলেছে, কিন্তু আর্জেন্টিনার বল পজিশন ছিল 48%। এটাকে অনুষ্ঠান শুরু হওয়ার আগে আপনি বলছিলেন আর কি, এটা আমি খুব অবাক হয়ে, কিন্তু এটা বোঝাই যায়নি। হ্যাঁ, কিন্তু যে কারণে বোঝা যায়নি সেটা হচ্ছে আর্জেন্টিনা এর মধ্যেই 561টা পাস খেলেছে, যার 90% পাসিং অ্যাকুরেসি ছিল। মানে তার 561টা পাসের মধ্যে 90%ই ঠিকমতো জায়গা মতো পৌঁছে গেছে। এর মধ্যেই আর্জেন্টিনা 10টা শট নিয়েছে, যার 6টা হচ্ছে অন টার্গেট। আবার অন্যদিকে যদি দেখেন, এই যে বাকি যে 52% বল পজিশন ছিল না, সেই সময় আর্জেন্টিনা কী করেছে? আর্জেন্টিনা 27টা ট্যাকেল উইন করেছে। এটা কিন্তু একেবারে কম নাম্বার না। আরেকটা হচ্ছে আর্জেন্টিনা 50 বার বল রিকভারি করেছে, মানে হচ্ছে বল ওদের হারিয়ে আবার সেটা কেড়ে নিয়েছে। তো এই দুইটা নাম্বার বলে যে আর্জেন্টিনা যখন দরকার তখন সে ডিফেন্সিভ দায়িত্বটাও মানে দরকার মতো খেলতে পারে আর কি দলটা। যে কারণে কিন্তু আলজেরিয়া যদিও অনেক থ্রেট তৈরি করেছে, কিন্তু আলজেরিয়ার আলটিমেটলি অন টার্গেট শট একটাও নেই, 0। হ্যাঁ, তো এখানে দুর্বলতার কোন জায়গায়? তাহলে দুর্বলতার হচ্ছে আলজেরিয়ার সাথে আপনি পেরেছেন, আলজেরিয়ার সাথে আপনি 27 বার ট্যাকেল উইন করেছেন, 50 বার বল রিকভারি করেছেন, এটা আপনার স্ট্রেংথ ছিল। কিন্তু এই স্ট্রেংথ তো আজকে অস্ট্রিয়ারও আছে, বরং অস্ট্রিয়া আরো বেশি, বরং এই জায়গাটাতে অস্ট্রিয়া আরো বেশি প্রেসিং নির্ভর দল। প্লাস অস্ট্রিয়া যদি আপনি দেখেন, যেই জায়গাটা আর্জেন্টিনার জন্য ভয়ঙ্কর হয়ে উঠতে পারে আজকে, অস্ট্রিয়া আগের ম্যাচে আছে ঠিক আছে, জর্ডান ছোট দল, জর্ডান ঠিক ওই অর্থে সমান শক্তির দল না, এই গ্রুপে 3 দলের চেয়ে বাকি পিছিয়ে থাকা দল। 63% পজিশন যদি আমি বলি, 580টা পাস, এগুলো আমি বাদ দিয়ে রাখলাম। কিন্তু অস্ট্রিয়া বাতাসে ভাষা বলে যে ব্যাটেলটা, এরিয়াল ডুয়েল, সেটা 64% তারা উইন করেছে। এবং এটা বলা হয় যে অস্ট্রিয়া নাকি ওয়ান অফ দোজ টিম যারা বল থেমে থাকা, মানে সেট পিস বা এই জাতীয় ব্যাপারগুলোতে ভয়ঙ্কর, তো ওই ঐতিহাসিকভাবে। হ্যাঁ, তো আপনি যদি আর্জেন্টিনার দুর্বলতা ধরেন, আর্জেন্টিনার ডিফেন্সে লিসান্ড্রো মার্তিনেজ এবং রোমেরো দুইজন থাকার কারণে বল ডিস্ট্রিবিউশনে বেশ ভালো হয়েছে। কিন্তু আগে ওতামেন্দি ছিলেন, ওতামেন্দির এখন বয়স হয়ে গেছে, সব কিছু মিলে ওতামেন্দির জায়গায় লিসান্ড্রো মার্তিনেজ বেটার চয়েস। বাট যখন আপনি বলবেন যে ওদের অস্ট্রিয়ার 64% এরিয়াল ডুয়েল উইনিং রেট, সেটা আর্জেন্টিনার সেন্টার ব্যাকদের জন্য, স্পেশালি লিসান্ড্রো মার্তিনেজ, এই জায়গাটাতে একটা প্রবলেম হতে পারে, যে এই জায়গাটাতে হয়তো আর্জেন্টিনা একটা দুর্বলতা দেখা দিতে পারে। যেটা কি গতির কারণে, গতি না, তার হাইটের জন্য। তিনি যদিও তার যতটুকু হাইট তার তুলনায় তিনি বেশ জাম্প করে কিছুটা কভার করেন, বাট স্টিল মানে তার হাইটের জায়গায় যদি তার পাশে একজন স্ট্রাইকার থাকেন যার উচ্চতা 6 ফিট, সে তো ডেফিনেটলি আর একটু বেশি জাম্প করবে। তো ওই জায়গাটাতে একটা প্রবলেম হতে পারে। সেকেন্ড হচ্ছে অস্ট্রিয়া আগের ম্যাচে 104 প্রায় 105 কিলোমিটার ডিস্টেন্স কভার করেছে, মানে হচ্ছে 11 জন প্লেয়ার 90 মিনিটে 105 কিলোমিটার, অন অ্যান অ্যাভারেজ প্রায় আপনার 9 কিলোমিটার বেশি করে পার প্লেয়ার, তাই তো? একজন প্লেয়ার অন অ্যান অ্যাভারেজ, আমরা এখনকার ফুটবল হয়তো একটু বেশি 7-8 কিলোমিটার হয়ে যায় বা তার চেয়ে বেশি। প্লাস হচ্ছে তারা 114টা স্প্রিন্ট দিয়েছে, মানে হচ্ছে বল নিয়ে ছুটে যাওয়া, যেটা 114টা। তো ওই জায়গাটাতে আপনার আর্জেন্টিনা, আমরা যখন বলছি মেদিনা ঠিক অত পেসি, তিনি তো অ্যাকচুয়ালি একজন সেন্টার ব্যাক যিনি লেফট ব্যাক খেলতে পারেন, কিন্তু তিনি তো ততটা পেসি না। আপনার মলিনা কতটুকু উঠলে আবার কতটুকু নামতে পারবেন সেটা নিয়ে ডাউট আছে। হ্যাঁ, এবং আর্জেন্টিনার মিডফিল্ডে আপনি এনজো বা ম্যাকলেসের, এরা জায়গা কম্প্যাক্ট করে রাখে বলে হয়তো কিছুটা কভার করতে পারে, কম্প্যাক্ট করে রাখার কারণে তাদের মাঝখান দিয়ে ঢুকে যাওয়া সহজ হয় না। কিন্তু যেহেতু অস্ট্রিয়া খেলাটাকে উইংয়ে ছড়িয়ে দেয়, সেক্ষেত্রে আপনার যে মিডফিল্ড কম্প্যাক্ট যে আর্জেন্টিনার, সেটা খুব একটা কাজে আসবে না যদি অস্ট্রিয়া উইং দিয়ে খেলে। সেক্ষেত্রে আপনার উইংয়ে হচ্ছে আপনার উইংয়ে কাভার করার মতো প্লেয়ার কতটুকু থাকবে কি থাকবে সেটা নিয়ে একটা ডাউট আছে। এবং এটার উল্টো দিকে অস্ট্রিয়া হচ্ছে প্রচণ্ড পেসি একটা দল, প্রচণ্ড দৌড়াতে পারে। সো এই অস্ট্রিয়ার পেস এবং অস্ট্রিয়ার এরিয়াল ব্যাটেল, এই দুটা হয়তো আর্জেন্টিনার একটা বড় দুর্বলতা, অস্ট্রিয়ার জন্য শক্তি এবং আর্জেন্টিনার জন্য দুর্বলতা দেখা দিতে পারে। আরেকটা প্রশ্ন করি আপনাকে, সেটা হচ্ছে লিওনেল মেসিকে নিয়ে আজকে আমরা আলোচনা তেমন, কারণ তাকে নিয়ে আলোচনার আসলে তেমন কিছু নেই। তো একটা জিনিস আমার মাথায় আসলো, আপনি বললেন যে মানে অস্ট্রিয়ার স্ট্র্যাটেজি নিয়ে কথা বললেন, অস্ট্রিয়ার ধরন নিয়ে কথা বললেন। আলজেরিয়ার সঙ্গে আমরা এক ধরনের মেসিকে দেখেছি। তো এই ধরনের যারা
প্রেসিংয়ে ভালো, তারা সেট পিসে ভালো, বা তারা খুব দৌড়ায়, এরকম দলের এগেনস্টে মেসির ভূমিকাটা কেমন হবে রাফলি যদি আপনি ইন্টারেস্টিং কোয়েশ্চেন এটা। মেসি কিন্তু আলজেরিয়ার বিপক্ষে যদি আপনি দেখেন, মেসি এই জোনটাতে ছিলেন। হ্যাঁ, কারণ হচ্ছে আলজেরিয়া এদিক দিয়ে খেলার চেষ্টা করেছিল মিডফিল্ডে, এই যে দেপল, এনজো, ম্যাকলিস্টার বা তখন আলমাদা ছিলেন, এরা মিডফিল্ডটাকে কম্প্যাক্ট করে রেখেছেন। সো আলজেরিয়া অত বেশি উঠতে পারেনি, প্লাস আর্জেন্টিনার মিডফিল্ড থেকে বল পাস করার মতো প্লেয়ার ছিল এই চারজন। সো মেসির ওই মিডফিল্ডে নামার দায়িত্বটা খুব বেশি নিতে হয়নি, মেসি এই জায়গাটাতে ছিলেন। এবং আলজেরিয়ার ডিফেন্স এবং মিডফিল্ডের যে গ্যাপটা, ওই গ্যাপটাকে কাজে লাগিয়ে তিনি, আপনি যে ফার্স্ট গোলটা চিন্তা করেন, এখানে আলজেরিয়ার প্লেয়াররা ছিল, মেসি হেঁটে 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 এখানে একটা জায়গা নিয়েছেন, দেপল তখন এই জায়গায় ছিলেন, দেপল এখান থেকে একটা পাস দিলেন সরাসরি মেসির কাছে, মেসি দৌড়ে গিয়ে এখান থেকে শট, গোল। আজকে যেটা হবে, আজকে যেহেতু মানে আপনি যখন আর্জেন্টিনার পায়ে বল থাকবে, যেটা আপনি এক্সপেক্ট করতে পারেন যে তখন হয়তো মানে আলজেরিয়ার ফরমেশনটা হবে অনেকটা এরকম, মানে অস্ট্রিয়ার হ্যাঁ সরি হ্যাঁ আর্নাউটোভিচ খুব একটা এটা যখন কারো পায়ে বল, যখন আর্জেন্টিনার পায়ে বল থাকবে, হ্যাঁ তো বলটা যখন আর্জেন্টিনার পায়ে থাকবে, আর্নাউটোভিচ খুব বেশি একটা প্রেস মানে ট্র্যাক ব্যাক করেন না, যদি আর্নাউটোভিচ খেলেন সেক্ষেত্রে হয়তো এরকম কিছু একটা হবে, হ্যাঁ, যে 3-4-2 বা এরা হয়তো আরও নিচে নেমে যেতে পারেন, হ্যাঁ এরকম। সেখানে যেটা হবে, মেসির জন্য তখন এই জায়গাগুলোতে জায়গা পাওয়া খুব টাফ হয়ে যাবে, বা এই জায়গাগুলো জায়গা পাওয়া খুব টাফ হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি আজকে মেসিকে হয়তো অনেক বেশি দেখবেন যে এই জোনটাতে খেলতে, দেপল হয়তো তখন এদিকটা কভার করবেন, ফিজিক্যালি তাদেরকে ব্যস্ত রাখবেন দৌড়ের মাধ্যমে, এদেরকে ড্র্যাগ করার চেষ্টা করবেন। মেসি তখন হয়তো এই জায়গাটাতে থাকবেন, এই ম্যাকলিস্টার, এনজোর সাথে কম্বিনেশন করে, যেটা হবে যে যদি নিকো থাকেন তখন হয়তো এখান থেকে একটা পাস বা এদিকে একটা পাস, মলিনের দিকে পাস, এরকম কিছু একটা আপনি হয়তো মেসির কাছ থেকে দেখবেন। মানে মেসিকে আপনি আরেকটু আজকে হয়তো একটু আরও পেছনে নেমে খেলতে দেখতে পারেন। সো আমি ওই যে আপনি প্রথমে বলছিলেন না, মেসি আজকে 1 গোল করলে হয়তো বিশ্বকাপের সর্বোচ্চ গোল দিতে পারেন, আমার যেটা ধারণা মেসি আজকে গোল পাওয়ার প্রবাবিলিটি খুব কম মনে হচ্ছে আমার কাছে, বাট মেসি অ্যাসিস্ট পাওয়ার সম্ভাবনা বেশি মনে হচ্ছে। মানে মেসি গোল করতে সহায়তা করবে, গোল, হ্যাঁ। না এটাও একটা কিন্তু আনন্দের বিষয় যে মেসি আসলে এটাও এই রহস্যটা থাকে আর্জেন্টিনার খেলা, যে প্রতিপক্ষ অনুযায়ী মেসি কিভাবে অ্যাক্ট করবেন। আসলে ইন্টারেস্টিং একটা খেলা হবে। তবে দর্শক, খেলাটা যে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচের তুলনায় কঠিন হবে সেটা মোটামুটি নিশ্চিত। তো আমরা এখন অপেক্ষা করব রাত 11টায় আর্জেন্টিনা মাঠে নামবে অস্ট্রিয়ার বিপক্ষে। আপনারা খেলা উপভোগ করবেন। আমরা আবার আরেকটি অনুষ্ঠানে অন্য কোনো দল নিয়ে বা অন্য কোনো ম্যাচ নিয়ে আমরা বিশ্লেষণে আপনাদের সামনে হাজির হব। আপনারা আমাদের সঙ্গে থাকুন, চর্চার সঙ্গে থাকুন। আপনাদের সবাইকে ধন্যবাদ।